সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব। প্রিয় দর্শক, আপনারা জানেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা মির্জা আব্বাস চাঁদাবাজির জন্য খুবই বিখ্যাত। এমনকি তিনি ঢাকা ব্যাংকের মালিক হিসেবেও অত্যন্ত আলোচিত সমালোচিত। এই মির্জা আব্বাস আমাদের জাতীয় নেতৃবৃন্দের নাম নিয়ে কি ধরনের কথা বলছেন, প্রিয় দর্শক আসুন তা আমরা একটু শুনে আসি। যেমন আমরা আজকে মাওলানা ভাসানীর কথা স্মরণ করি, আমরা শেরেবাংলার কথা স্মরণ করি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা স্মরণ করি, কারণ ওনারা আমাদের পথের দিশারি ছিলেন। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন তিনি মৌলানা ভাসানীকে তার আদর্শ হিসেবে উল্লেখ করেছেন। তিনি তার আদর্শ হিসেবে উল্লেখ করেছেন শেরেবাংলা একে ফজলুল হককে। তিনি তার আদর্শ হিসেবে উল্লেখ করেছেন মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমানকে। তিনি নাকি তাদেরই পথ অনুসরণ করছেন। প্রিয় দর্শক, মির্জা আব্বাস তো একটি ব্যাংকের মালিক, তো জিয়া রহমান কি কোনো ব্যাংকের মালিক ছিলেন? তার কি তার মতো অর্থবিত্ত ছিল, যে অর্থবিত্ত তিনি নানা জনের মধ্যে বিতরণ করতে পারতেন? অথবা আমরা যদি মৌলানা ভাসানীর কথাই বলি, তিনিও কি কোনো ব্যাংকের মালিক ছিলেন? তারও কি মির্জা আব্বাসের মতো বিপুল অর্থবিত্ত বৈভব ছিল? শেরেবাংলা একে ফজলুল হক কি তার মতো ধনাঢ্য ছিলেন? এখন আপনারা বলতে পারেন তারা তো কেউই তার মতো ধনী পরিবারের সন্তান নয়। প্রিয় দর্শক, এই মির্জা আব্বাস যে কত বড় ধনী পরিবারের সন্তান সেটা তো পিনাকি ভট্টাচার্য আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তার পিতা কোন পেশায় যুক্ত ছিলেন, সেই পেশা থেকে তিনি কিভাবে এত টাকা পয়সার মালিক হলেন, সেটি কি খুব সহজ সরল পথে হয়েছে? মৌলানা ভাসানী কি পারতেন না তিনি যেভাবে জীবনযাপন করেছেন তার চেয়ে একটি উন্নত জীবনযাপন করতে? শেরেবাংলা একে ফজলুল হক কি পারতেন না? তার তো আয় রোজগার কম ছিল না। তিনি কি পারতেন না এরকম একটি আর্থিক প্রতিষ্ঠানের মালিক হতে? জিয়া রহমান কি পারতেন না বিপুল অর্থবিত্তের মালিক হতে? তারা তো কেউ সেটি হননি, অথচ তিনি নিজেকে তাদের অনুসারী বলছেন। এবং এই অনুসারী বলে মূলত তিনি কাদেরকে খোঁচা দেওয়ার চেষ্টা করছেন, কাদেরকে ব্যঙ্গ বিদ্রুপাত্মকভাবে ছোট করার চেষ্টা করছেন, প্রিয় দর্শক আসুন তা আমরা একটু দেখে আসি। আর আজকের জেনারেশনকে ধ্বংস করার জন্য একদল ছেলে পেলে বেরিয়েছে, যারা বেয়াদবের জন্ম দিচ্ছে সারা বাংলাদেশে, যারা মিথ্যার ব্যবসায়ী করে, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা ইতিহাস বলে, মিথ্যা শিখায়। অন্য কথায় তারা বাংলাদেশের ইতিহাসই জানে না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন তিনি নতুন প্রজন্মের কাদের প্রতি ইঙ্গিত করে এ ধরনের কথাগুলো বলছেন। হাসনাত আবদুল্লার মতো যেসব তরুণরা মুখের উপর সত্য কথা বলে, ওসমান হাদির মতো যেসব তরুণরা মুখের উপর সত্য কথা বলতো, তাদেরকে তিনি বলছেন যে তারা বেয়াদবির জন্ম দিচ্ছে, এবং এটা বলছেন যে তারা ইতিহাস জানে না, এমনকি তারা বাংলাদেশের ইতিহাসও জানে না। তারা মানুষকে মিথ্যে শেখায়। মিথ্যেটা আসলে কে শেখায়? মির্জা আব্বাসের মতো যারা নেতা আছেন তারা, না এই তরুণ প্রজন্মের হাসনাত আবদুল্লাহ কিংবা উসমান হাদির মতো নেতারা? প্রিয় দর্শক, এই প্রসঙ্গে আমার কুর ব্যাঙের কথা মনে পড়ে গেল। কুর ব্যাঙ মনে করে তার পৃথিবীটা বোধহয় এই কুয়োর মধ্যে সীমাবদ্ধ। হ্যাঁ, ব্যাঙের পৃথিবী কুয়োর মধ্যে সীমাবদ্ধ, কিন্তু ব্যাঙ তার মতো করে মনে করে সবার পৃথিবী বোধহয় এই কুয়ার মধ্যে সীমাবদ্ধ। সেটি যে তার কত ভ্রান্ত ধারণা সেটি দর্শক আমরা জানি। কারণ ব্যাঙের যে পরিধি সেটি হচ্ছে কুয়া, তাই বলে সবার পরিধি কিন্তু কুয়া নয়। পৃথিবী কিন্তু অনেক বড়। ঠিক সেই ব্যাঙের মতোই মির্জা আব্বাস নিজেকে খুব জ্ঞানী বলে মনে করেন তিনি খুব ইতিহাস জানেন। অথচ বিএনপির পক্ষ হয়ে তাকে কিন্তু আমরা কোনোদিন কোনো টক শোতে আলাপচারিতায় অংশগ্রহণ করতে দেখিনি। আওয়ামী লীগের নেতাকর্মীরা কিংবা যারা টক শোতে কথা বলতেন তারা বিএনপির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করতেন তা খণ্ডন করতে কিন্তু আমরা মির্জা আব্বাসকে কখনো দেখিনি।
বরং আমরা তার বিরুদ্ধে বিগত সরকার সময় এমন কিছু অভিযোগ শুনেছি যা এখন আমাদের মনে কিন্তু অনেক সন্দেহের উদ্রেক করে। তিনি যে ইতিহাসের কথা বলছেন, সেই ইতিহাস কি তার বানানো ইতিহাস? সেটি কি তার কোনো বাক্সে আবদ্ধ রয়েছে? এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগে যখন আমরা পিডিএফ আকারে অনেক বই ডাউনলোড করতে পারি, সেই সময়ে এই তরুণ প্রজন্ম ইতিহাস জানে না, তারা মিথ্যা শেখায়, তারা বাংলাদেশের ইতিহাস জানে না, এই বক্তব্যটা কতটা সঠিক? কারণ তারা যাই বলুন না কেন, মানুষের তো সেটি যাচাই করার সক্ষমতা এখন রয়েছে। সেটি কারো কাছ থেকে শুনে তো তাদের জানতে হবে না। যে যাই বলুন, সেটি কিন্তু তারা বিভিন্ন বই পুস্তকে পাচ্ছে, বিভিন্ন অডিও ভিজুয়াল মাধ্যমে পাচ্ছে। তাহলে তিনি তরুণ প্রজন্মের বিরুদ্ধে এই ধরনের কথা বললেন কেন? তিনি যে তাদেরকে বললেন তারা বেয়াদবের জন্ম দিচ্ছে, এই বেয়াদবদের কারণেই তো বিগত সরকার প্রধান দেশ ছেড়ে পালিয়েছেন। এই বেয়াদবদের কারণেই তো বিগত সরকারের পতন হয়েছে। এই বেয়াদবদের কারণেই তো বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেলখানা থেকে মুক্ত হয়েছে। এই বেয়াদবদের কারণেই তো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছে। এই বেয়াদবদের কারণেই তো জীবনের শেষ অধ্যায়ে এসে বিএনপির যিনি প্রধান নেত্রী ছিলেন সেই বেগম খালেদা জিয়া সুচিকিৎসার সুযোগ পেয়েছে। এই বেয়াদবদের কারণেই তো তার একটি বিশাল বড় জানাজা দেশে হতে পেরেছে। এই বেয়াদবদের কারণেই তো তিনি তার স্বামীর পাশে সমাহিত হতে পেরেছেন। আর এই বেয়াদবদের কারণেই তো তার একমাত্র পুত্র সন্তান বিদেশ থেকে দেশে আসতে পেরেছেন এবং দেশে এসে তার মায়ের জানাজায় অংশগ্রহণ করে তাকে তার পিতার পাশে সমাহিত করার সুযোগ পেয়েছেন। এই বেয়াদবদের প্রতি মির্জা আব্বাসের অ্যালার্জি থাকতেই পারে, কারণ আমরা দেখেছি তারা দীর্ঘদিন আন্দোলন খেলা করেছেন। সেই আন্দোলন খেলা করে কিন্তু একটি দুঃশাসনকে তারা এদেশে দীর্ঘায়িত করেছেন। বিগত সরকারের সাথে তাদের কি আন্ডারস্ট্যান্ডিং ছিল বা ছিল না সেটি আমরা বলতে চাই না, তবে এরকম একটি অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে রয়েছে এবং সে ধরনের অভিযোগ যে একেবারে ভিত্তিহীন তাও কিন্তু বলা যায় না। কারণ দিনের পর দিন এত বিপুল সমর্থক গোষ্ঠী নিয়েও তারা যে ধরনের আন্দোলন করেছে তা থেকে আমরা ধরেই নিতে পারি সরকারের সাথে তাদের একটি গোপন সমঝোতা ছিল। কিন্তু এই তরুণ প্রজন্মের সেই সমঝোতা ছিল না, এবং ছিল না বলেই কিন্তু তারা তাদের আন্দোলনের ফসল এই দেশবাসীর ঘরে তুলে দিতে পেরেছে। আমরা কি মির্জা আব্বাসকে কখনো দেখেছি গুম হতে? আমরা কি মির্জা আব্বাস কিংবা মির্জা আব্বাসের পরিবারের কোনো সদস্যকে কখনো দেখেছি খুন হতে? তারা হয়তো মাঝে মধ্যে জেলে গিয়েছেন এবং বারবার একটি নাটক করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাড়ি ঘেরাও করে রেখেছে, তাদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে, তাদের সাথে নেতাকর্মীদের দেখা করতে দিচ্ছে না। কিন্তু তারপরও এই মির্জা আব্বাস যখন জেলে গিয়েছেন তাকে কি আমরা কখনো দেখেছি রিমান্ডে নিয়ে এমনভাবে টর্চার করতে যাতে করে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন? বিএনপির অসংখ্য নেতাকর্মীকে কিন্তু এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে, তাদেরকে দিনের পর দিন বাড়ি ছাড়া থাকতে হয়েছে। মির্জা আব্বাসকে তো তার কোনো কিছুই সহ্য করতে হয়নি। অথচ বিএনপির লক্ষ লক্ষ মানুষকে যারা মুক্তি এনে দিয়েছে সেই তরুণ প্রজন্মকে তিনি বলছেন বেয়াদব। তারা কোনো ইতিহাস জানে না, তারা মানুষকে মিথ্যে শেখায়, তারা বাংলাদেশের ইতিহাস জানে না। মির্জা আব্বাসের এই ধরনের বক্তব্যকে যদি আমরা মূর্খতা বলে অভিহিত করি তাহলে সেটি কি খুব বেশি বলা হবে? মির্জা আব্বাস যদি এত জ্ঞানী হতেন তাহলে তো আমরা টক শোতে রুমিন ফারহানাকে দেখতাম না, মোয়াজ্জেম হোসেন আলালকে দেখতাম না, নাসির উদ্দিন অসীমকে দেখতাম না, আমরা আহমেদ আজম খানকে দেখতাম না, সেখানে মির্জা আব্বাসকে দেখতাম। কিন্তু তা তো দেখতে পারিনি। তিনি কি আসলে কোনো রাজনীতিক, না ধাপ্পাবাজ, নাকি ধান্দাবাজ? আমরা আগে যেমনটি বলেছি তার নেতা জিয়া রহমানের সম্পর্কে আমরা যে কথাটি কল্পনাও করতে পারিনি, তিনি কিন্তু সেভাবে জীবনযাপন করছেন, অথচ তিনি বলছেন তিনি তাদেরই অনুসারী। প্রিয় দর্শক, এই মির্জা আব্বাস আর কি বলেছেন আসুন তা আমরা একটু শুনে আসি। আমি মনে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, বিশেষ করে আজকে তোমরা যারা এই যে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি যারা আমাকে ইনভাইট করেছো, আমি তোমাকে ধন্যবাদ জানাই। আমি দেখেছি তোমাদেরকে, তোমার অত্যন্ত তরুণ, তোমাদের এই বয়সটা থেকে
থাকতে থাকতে চিনে রাখতে হবে, জেনে রাখতে হবে যে এই দেশের দেশপ্রেমিক কারা এবং দেশের বিরুদ্ধে কারা। শুধুমাত্র একটা দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না। আমি এবং আমরা একটা বিশেষ দেশের বিরুদ্ধে বরাবর সংগ্রাম করেছি, আজও করেছি, আগামী দিনেও করব। তার অর্থ এই নয় যে আমি অনেক দেশপ্রেমিক। আগে নিজের দেশকে ভালোবাসতে হবে, তারপরে আমি অন্য দেশের বিরুদ্ধে বলি, এর পক্ষে বলি, অন্য কথা হবে। আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমি আমার দেশ সম্পর্কে, দেশের স্বার্থ সম্পর্কে কথা বলবো। আমার দেশের স্বার্থ নিয়ে কথা বলতে গিয়ে যদি অন্য কারোর দেশের স্বার্থে আঘাত লাগে, তাতে আমার কিছু আসে যায় না। আমি একই কথা বলতে চাই, অন্য দেশের বিরোধিতা করে দেশপ্রেম শেখানো যায় না। নিজের দেশকে ভালোবেসে আপনি অন্য দেশের বিরোধিতা করেন, কোনো অসুবিধা নেই। প্রিয় দর্শক, আপনারা দেখলেন মির্জা আব্বাস আমাদেরকে দেশপ্রেম শেখাচ্ছেন এবং অন্য একটি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে সেটি দিয়ে নাকি দেশপ্রেম প্রমাণিত হয় না। আসলে তিনি কার সাথে গাঁটছড়া বেঁধেছিলেন? তিনি কি চেয়েছিলেন দীর্ঘদিন সেই অব্যবস্থাপনা টিকে থাকুক এবং তা থেকে কি তিনি কোনো মধুপান করতেন? সেই শাসকের পতন হতে তিনি কি খুব মনকষ্টে ভুগছেন? তিনি কি চাইছেন সেই পরিস্থিতি আবার ফিরে আসুক? প্রিয় দর্শক, তিনি যাই চান না কেন, আমরা জানি আগামী সংসদে যেখানে গঠিত হবে সেখানে এই কুয়ার ব্যাঙের জ্ঞান নিয়ে তিনি কিন্তু সংসদ সদস্যদের ফেস করতে পারবেন না। কারণ সেখানে তরুণ প্রজন্মের যেসব সংসদ সদস্যরা অংশগ্রহণ করবেন তাদের যুক্তি, তথ্য এবং ইতিহাসের বোধের সামনে তিনি বানের জলের মতো ভেসে যাবেন। তিনি হয়তো এখনই তার সেই অবস্থাটা দেখতে পাচ্ছেন। যাদেরকে তিনি বেয়াদব বলছেন, যারা ইতিহাস জানে না, যারা মিথ্যা বলে, সেই মিথ্যাবাদীদের সামনে তিনি যখন তার সত্য তুলে ধরবেন, তার সেই সত্য যখন বানের জলের মতো ভেসে যাবে, তখন তার কি পরিস্থিতি হবে সেটা হয়তো তিনি এখনই আজ করতে পারছেন। প্রিয় দর্শক, তিনি আসলে তার এই বক্তব্যের মধ্য দিয়ে কোন দেশের প্রতি বিশেষ প্রেম প্রকাশ করতে চেয়েছেন সেটা কিন্তু আমরা বুঝেছি। এদেশের যারা আধিপত্যবাদ বিরোধী তারা যদি দেশপ্রেমিক না হয়, তাহলে যারা সেই আধিপত্যবাদী শক্তির পদলেহন করে তারা দেশপ্রেমিক, এটিকে আমাদের বিশ্বাস করতে হবে। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করেছেন যে তিনি একটি বিশেষ গোষ্ঠীর আমন্ত্রণে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেছেন। এখানে আসলে তিনি কি সত্য কথা তুলে ধরার চেষ্টা করেছেন, না এক ধরনের ধাপ্পাবাজি বা ধান্দাবাজি করেছেন? প্রিয় দর্শক, আসুন সেই বিষয়টি আমরা একটু দেখে আসি। তিনি কোথায় গিয়ে এসব কথা বলেছেন এবং কোন উদ্দেশ্যে বলেছেন। আপনার দয়া করে যদি সম্ভব হয় এই যে মাল্টিমিডিয়া, যারা আমার জন্য কিছু করতে চান, করলে আমি খুব খুশি হব। আন্তরিকভাবে আমি আহ্বান জানাবো যে আপনারা আপনাদের এই মাল্টিমিডিয়া দিয়ে প্রমাণ করবেন, চেষ্টা করবেন আমার জন্য কিছু কাজ করার জন্য, যদি কিছু করা সম্ভব হয়। যদি কিছু করতে চান, যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে, বাসায় আসবেন, কথা বলবেন, ইনশাআল্লাহ আমরা সেগুলো নিয়ে আমরা কীভাবে করতে হবে, আমাদের সাহায্য সহযোগিতা, কিংবা আমার আরও টিম আছে, তারাও কাজ করতেছে, সকলে মিলে আমরা একসঙ্গে কাজ করতে পারবো। আমি নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন তার মূল উদ্দেশ্যটা কি ছিল। তার মূল উদ্দেশ্যটা ছিল নির্বাচনী ক্ষেত্রে তিনি যাতে এক ধরনের প্রচারণা লাভ করেন, এই জন্য তিনি মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটিতে গিয়েছিলেন। আসলে এখানে দুপক্ষই হচ্ছে ধাপ্পাবাজ বা ধান্দাবাজ। এক পক্ষ আরেক পক্ষের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য এখানে একত্রিত হয়েছেন। আপনারা লক্ষ্য করেছেন মির্জা আব্বাস কিভাবে বলেছেন তাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় তারা যাতে তার বাড়িতে যায়। এবং এই যে তার দম্ভক্তি, টাকার যে অহংকার, এটি কিন্তু আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি। এবং এই কারণেই আমাদের মনে সন্দেহের উদ্রেক হচ্ছে যে তিনি কি আসলে কোনো রাজনীতিক, না একজন ধাপ্পাবাজ বা ধান্দাবাজ। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।